হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে দেখো এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ যে বইটি ডাব্লিউপি ক্র্যাক বইটি যে দেখতে পাচ্ছ, এই বইয়ের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এবং এই প্র্যাকটিস সেটটি হচ্ছে আমাদের 11 নম্বর প্র্যাকটিস সেট। ঠিক আছে, যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই প্লে লিস্ট করা আছে বাকি 10টা প্র্যাকটিস সেটের ভিডিও, সেগুলো অতি অবশ্যই দেখে নেবে। চলো নেক্সট স্টেপে যাই। দেখো এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডেলি ফ্রি ক্লাস পাবে এবং ফ্রি নোটস পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্লাসের মাধ্যমে PYQ ক্লাস করানো হবে ম্যাথের, রিজনিং এবং জেনারেল স্টাডিজের ওপর এবং ইউজফুল ফর। তাহলে কোন কোন তোমরা চাকরির জন্য এই চ্যানেলটা ফলো করতে পারবে? WP, KP, WPSI, PSC, ফুড SI, টেট, রেলওয়ে সব ধরনের চাকরি পরীক্ষার জন্য এই চ্যানেলের মাধ্যমে থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করে। দেখো কী বলছে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 মিনিট সমান কত? দেখো 1 মিনিট সমান হচ্ছে আমার 60 সেকেন্ড, 1 মিনিট সমান হচ্ছে আমার 60 সেকেন্ড। ঠিক আছে, আর তারপর আরও 48 সেকেন্ড বলেছে, তাহলে 48 যোগ করে দাও। তাহলে 48 যখন যোগ করবে তখন হচ্ছে আমার 108 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, আমাকে বলছে 1 ঘন্টার কত শতাংশ? তাহলে 1 ঘন্টার সময় আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 108 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ মানে হচ্ছে 3600 সেকেন্ডের কত শতাংশ? তাহলে উপরে 100 দিয়ে গুণ করলাম। দেখো এই দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, কাটলাম তো। এরপর দেখো এটা যদি 6 দিয়ে কাটো, আচ্ছা ডাইরেক্ট 3 দিয়ে কেটে দাও। 3 দিয়ে যদি কাটো তাহলে 3 6 18, 3 3 9 10, তাহলে 3 হচ্ছে আমার। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? না 3 শতাংশ। বোঝা গেছে? কারণ দেখো এই যে 1 ঘন্টার কত শতাংশ, এইটা সেকেন্ডে আছে, তাহলে পুরোটাকে আমি সেকেন্ডে নিয়ে এলাম। 1 ঘন্টা 48 সেকেন্ড 1 ঘন্টা 48 সেকেন্ড মানে হচ্ছে আমার 108 সেকেন্ড। ওই জন্য দেখো 108 সেকেন্ড লিখেছি। এবং এই যে 1 ঘন্টা মানে হচ্ছে আমার 3600 সেকেন্ড। তাহলে 3600টা আমি নিচে লিখেছি, কাটাকাটি করলাম, সমানে আমার 3% অ্যান্সার এসেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছে, কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেল খরচের অনুপাত 12, 17, 3। ঠিক আছে, এদিকে দেখো একটু লিখে দিচ্ছি। প্রথম বলছে চালের খরচ, ঠিক আছে, আবার হচ্ছে মাছের খরচ, আবার হচ্ছে তেলের খরচ। তাহলে ওদের অনুপাত দেওয়া আছে 12, 17, 3। এগুলো বড়ো করার জন্য 100 দিয়ে গুণ করছি। তাহলে ধরলাম এটা 1200। ঠিক আছে, এটার অনুপাত ধরলাম এটা 1700, আর এটার অনুপাত ধরলাম আমি 300। ঠিক আছে, বোঝা গেছে এইটুকুটা? কারো কোনো অসুবিধা? এরপর বলছে যে জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, তারপর 30%, তারপর 50% করে বৃদ্ধি পায়। তাহলে 1200 থেকে যদি 20% বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে আমার 240 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপর দেখো 1700 থেকে যদি আমার 30% বলেছে বৃদ্ধি, তাহলে 30% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 510 টাকা বৃদ্ধি পাবে। আবার 300 থেকে 50% বৃদ্ধি পাওয়া মানে আবার 150 বৃদ্ধি পাবে, মানে 150 বেশি হবে। তবে পরিবারের মোট খরচ কত মোট খরচ বৃদ্ধি পাবে কত? তাহলে দেখো আগে যত খরচ ছিল তার থেকে এখন খরচ বৃদ্ধি পাবে কত? এই যে এইটা হয়েছে, তাহলে দুটো যোগ করে দেখো। এই যে এগুলো সব যদি যোগ করে দাও তাহলে 0, এটা 5, 4 4 9 10 0। ঠিক আছে, 5 1 6, 6 2 8 1 9, তাহলে 900 হচ্ছে। এই যে 900 বৃদ্ধি পেয়েছে কার থেকে? এই টোটালটা যোগ করলে যেটা পাবো সেইটা থেকে। ঠিক আছে, তাহলে দেখো 12 আর 17 29, আর এদিকে হচ্ছে 3, তাহলে হচ্ছে আমার 32। তাহলে এইটা কত? 3200 থেকে আমার 900 বৃদ্ধি পেয়েছে। শতকরা বলেছে, শতকরা বলা মানে আমার 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো শূন্য কাটলাম, 4 দিয়ে এটা কাটো, তাহলে 4 25 100, এটা 4 8 32, এটা কাটাকুটি করলাম। তাহলে উপরটা যেটা এলো দেখো 5 9 45, 9 2 18, আর 4 22, 225, আর নিচে হচ্ছে আমার 8, তাহলে এটা যদি ভাঙো আমার, তাহলে 8 2 16। ঠিক আছে, 65 8 8 64, তাহলে 28 পূর্ণ 1/8 আমাদের অ্যান্সার হবে। বোঝা গেছে? 28 পূর্ণ 1/8 আমাদের অ্যান্সার হবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তবে বলছে পরিবারের মোট খরচ কত বৃদ্ধি পাবে? 28 পূর্ণ 1/8% বৃদ্ধি পাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা AB এর অনুপাত 2 আর 3, BC এর অনুপাত 4 আর 3, তাহলে ABC সমান কত? তাহলে দেখো খুব একদম সহজ। এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষা এসেছে। A আর B এর অনুপাত প্রথম দেওয়া আছে দেখো 2, আর অনুপাত দিয়েছে আবার 3। তারপরে দিয়েছে B আর C এর, পরে হচ্ছে B আর C এর অনুপাত দিয়েছে 4 এবং 3, পরে অনুপাত দিয়েছে 4 এবং 3। তাহলে দেখো আমার এই যে বিটাকে আমি একই করবো। তাহলে বিটাকে যদি আমি একই করতে চাই, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার একই হচ্ছে। তাহলে দেখো মানে উপরের যদি একটা সঙ্গে এখানে উপরটাকে 4 দিয়ে গুণ করা মানে এইটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকে 3 দিয়ে গুণ করা মানে এইটাকেও আমার 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে এইটা হচ্ছে দেখো 4 2 8, এটা 3 4 12 হচ্ছে আমার
দেখো এইটা হচ্ছে 3 4 আমার 12, এটা হচ্ছে আমার 9। তাহলে দেখো বি এর মানগুলো আমি একই পেয়ে গেছি, বি এর মান এদিকেও 12 আর বি এর মান এদিকেও 12। তাহলে আমাকে বলছে এ বি সি এর অনুপাত কত। তাহলে এর অনুপাত দেখো 8 আছে, এর অনুপাত 8, আর বি এর অনুপাত এখনই বললাম 12 এবং সি এর অনুপাত হচ্ছে 9। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 8 12 9। কোথায় দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো সবথেকে ভালো কোয়েশ্চেন এবং সবথেকে সহজ কোয়েশ্চেন। তাহলে দেখো 5.3 আছে, তার মাথায় পোনাপোনি দেওয়া মানে 3 বারবার রিপিট হতে চলেছে। তাহলে আমি 4টে 3 রিপিট করছি, ঠিক আছে, 4টে 3 রিপিট করলাম। তারপর দেওয়া আছে দেখো 3.25, তাহলে 25 বারবার রিপিট হতে চলেছে, ওই জন্য 25 লিখলাম। তারপর হচ্ছে 12.1, ওইটা 1 দেখো বারবার রিপিট হতে চলেছে, তার কারণ কি 1-এর মাথায় পোনাপোনি চিহ্ন আছে। তাহলে 1 আমি 4বার রিপিট করছি, শুধু 4বার আমি রিপিট করলাম। এরপর দেখো যোগ করো, তাহলে 5 আর 3 8 একে 9, 3 আর 2 5 একে 6, 5 আর 3 8 একে 9, 3 আর 2 5 একে 6, এটা হচ্ছে দশমিক। তাহলে দেখো 5 আর 3 8 একে 9, 5 আর 3 8 আর 2 10 0 1, এদিকে 1 আর 1 2 হচ্ছে। তাহলে আমার দেখো 69 আমার বারবার রিপিট হতে চলেছে। আমার 69 যেটা আছে সেটা বারবার রিপিট হতে চলেছে, তাহলে ওর মাথায় আমি পোনাপোনি চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 20.69, ওদের মাথায় হচ্ছে পুনঃপুনি দিতে পারো, ঠিক আছে। বা আচ্ছা অপশন অনুযায়ী দেখো একটাই আছে, এইটাই দিয়েছে বারবার রিপিট করে, আমি উপরে পুনঃপুনি দেয়নি, তার কারণে যে 69 হচ্ছে ওই জন্যে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, সরল সুদে বলছে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা। এই ধরনের যখন কোয়েশ্চেন পাবে, তাহলে এই যে বলছে 6 বছরে আমার 7,800, এইটা আগে লিখবে উপরে, মানে যেটা সব থেকে বড়ো হচ্ছে সেটা উপর লিখবে এবং ছোটোটা নিচে লিখবে। তারপর থেকে বলছে আমার 3 বছর আমার 6,900 হয়, এটা যখনই বিয়োগ করে দিবে তখন ওই যে বাকি 3 বছর, এইটা বিয়োগ করলে 3 হচ্ছে, আর এটা যদি বিয়োগ করো এটা হচ্ছে আমার 900 হচ্ছে। তাহলে 3 বছর আমার সুদ হচ্ছে আমার 900, ঠিক আছে। 3 বছরের সুদ যদি 900 হয়, তাহলে এখানে বলছে 3 বছরের সুদে আসলে 6,900 হয়, তাহলে 3 বছরের সুদ হচ্ছে আমার 900, 3 বছরের সুদ হচ্ছে 900, আর এখানে দেওয়া ছিল 3 বছরের সুদ প্লাস আসল 6,900। তাহলে 3 বছরের সুদ প্লাস আসল যদি আমার 6,900 হয় এবং 3 বছরে আমার সুদ যদি 900 হয়, তাহলে আমি আসলটা বলতে পারবো, আসলটা হচ্ছে আমার 6,000। তাহলে পি এর মান পেয়ে গেলাম কত, পি এর মান পেয়ে গেলাম আমি 6,000। আমার বলছে সুদের শতকরা পরিমাণ কত, 3 বছর অনুযায়ী ধরতে হবে। তাহলে আমার দেখো আমরা জানি PRT/100, পি এর মান হচ্ছে দেখো আমার 6,000, ঠিক আছে। আর এর মান আমাদের বার করতে বলেছে, আর এর মান বার করতে বলেছে, আর টাইম দেখো যে 3 বছর হিসাব ধরো, তাহলে 3 বছর, আর নিচে হচ্ছে আমার 100। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা ধরো এই যে 3 বছর আমি সুদটা এখানে পেয়েছিলাম, তাহলে 1 to 8 এখানে, কারণ দেখো আমাকে সুদটাও লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার সুদ হচ্ছে আমার 900 আর নিচে হচ্ছে আমার 100, ঠিক আছে। এটা যদি আর সমান, তাহলে কী হবে, আর সমান হবে আমার দেখো উপরে হচ্ছে আমার 900 ইন্টু এদিকে 100টা আছে, আর নিচে হচ্ছে আমার 6,000, আর হচ্ছে আমার এদিকে 3। এরপর যদি কাটাকুটি করো দেখো কী হচ্ছে আমার, দেখো এই 3টা শূন্য আছে, তো এখানে 2টো শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এই 6 আর 3 18, 5 8 90, তাহলে আর মান কত হচ্ছে, আর মান হচ্ছে আমার 5। তার কারণ দেখো 9 যে নিচেটা যদি গুণ করো, তাহলে 6 3 18 দিয়ে যদি আমার 90 কাটো, তাহলে 5 8 90 হয়, তাহলে আর মান হচ্ছে আমার 5%, ঠিক আছে। সুদের যে হারটা আছে, সুদের শতকরা হার কত, আমার 5%। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, যে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। তাহলে ক্রয় মূল্যের উপর বলছে 50% বাড়িয়ে রাখে, তাহলে আমি সিপি ধরলাম, আমি সিপিও ধরছি 100 টাকা, ঠিক আছে। বলছে তার উপর 50% যদি বাড়িয়ে রাখে, তারপর যদি 50% বাড়িয়ে রাখে, তাহলে নিশ্চয়ই দামটা লিখে রেখেছে 150 টাকা। এরপর বলছে যে বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান কিছুই হবে না। তাহলে দেখো বিক্রির সময় বলছে কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান কিছুই হবে না, তারপর নিশ্চয়ই তাকে ক্রয় মূল্যে বিক্রি করতে হবে। তাহলে দেখো লিখে রেখেছে, কিনেছিল সে 100 টাকায়, লিখে রেখেছে সে 150 টাকায়, তাহলে বলছে বিক্রির সময় কোনো লাভও হবে না লোকসানও হবে না, তার নিশ্চয়ই তাকে ক্রয় মূল্যে আমাকে বিক্রি করতে হবে। তাহলে দেখো 150 টাকা লেখা ছিল, ক্রয় মূল্যে বিক্রি করছি, তাহলে কত টাকা ছাড় দিচ্ছে, সে 50 টাকা ছাড় দিচ্ছে। তাহলে এই যে 50 টাকা ছাড় দিচ্ছে, কার থেকে ছাড় দিচ্ছে, 150-এর উপরে ছাড় দিচ্ছে, আর শতকরা বলেছে, তার মানে হচ্ছে উপরে 100। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, ঠিক আছে, কাটলাম। এরপর 5 দিয়ে এটা কাটো, তাহলে 5 2 10, 5 দিয়ে এটা কাটলে 5 3 15, তাহলে উপরে হচ্ছে আমার 100 আর নিচে হচ্ছে আমার 3। এটা যদি ভাঙো আমার, তাহলে 33.13% হয়, 33.13% হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, বলছে 100 টাকায় কিনেছিল, 150 টাকা বিক্রি করেছে, বলছে 150 টাকা থেকে কত পার্সেন্ট ছাড় দিলে আমার মানে লাভও হবে না এবং লোকসানও হবে না। তাহলে আমার নিশ্চয়ই সে 33.71% ছাড় দেবে, তবে যে তার লাভও হবে না এবং লোকসানও হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধন অনুপাত 1/3 আর 1/4।
তাহলে তাদের মূলধনের অনুপাত 1/3 আর 1/4 এটা বলেছে। তাহলে এটাকে যদি আমি গোটা সংখ্যা নিয়ে আসতে, তাহলে এদের লসাগু করলাম 12 হচ্ছে, 3 আর 4 লসাগু করলে 12 হচ্ছে, 12 দিয়ে গুণ করে ছোটো করে নাও। তাহলে দেখো 3 দিয়ে যদি এটা কাটো তাহলে এটা হচ্ছে আমার 4, আর 4 দিয়ে এটা কাটলে 4 3 12। তাহলে হচ্ছে দেখো এর অনুপাত যেটা 4 আর বি এর অনুপাত 3। এরপর বলছে দেখাশোনার জন্য লভ্যাংশের 30% বিকে দিয়ে বাকিটা মূলধনের অনুপাত দুজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। তাহলে দেখো মোট লাভ হচ্ছে 20,000, মোট লাভ হচ্ছে 20,000, মোট লাভ হচ্ছে তাদের 20,000। 20,000-এর মধ্যে বলছে 30% বিকে দিয়ে দিচ্ছে। তাহলে 20,000-এর মধ্যে যদি 30% বিকে দেয় তাহলে নিশ্চয়ই 6,000 বিকে দিচ্ছিল। তাহলে দেখো 20,000-এর 30% মানে আমার 6,000, 20,000-এর 10% মানে 2,000, 30% মানে 6,000। তাহলে দেখো 6,000 যদি বিকে দিয়ে দেয় তাহলে তাদের কাছে থাকে কত? তাদের কাছে থাকে আমার 14,000 টাকা। তাদের কাছে থাকে আমার 14,000 টাকা। তাহলে 14,000 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে বলছে আমার এ কত পাবে? তাহলে দেখো এখানে কত পাচ্ছে? এ হচ্ছে আমার 4 পাচ্ছে, তাহলে এ পাচ্ছে আমার 4 কত থেকে আমার 7-এর থেকে বলছে 7 ভাগের মধ্যে 4 ভাগ এ পাচ্ছে, আর টোটাল হচ্ছে আমার 14,000 থেকে দেখা যাক কত পাবে। তাহলে এটা দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 7 2 14, এটা হচ্ছে আমার 2,000, তাহলে 4 2 8,000। তাহলে এ পাবে কত? এ পাবে আমার 8,000, কারণ বাকি যে 14,000 পড়েছিল ওর মধ্যে থেকে যখন ভাগাভাগি করবে তখন এ পাবে আমার 8,000 এবং বাকি বি পাবে 6,000। তাহলে আমাদের বলেছি এর লভ্যাংশ কত? কারণ এর লভ্যাংশ হচ্ছে 8,000, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো বলছি গত বছর রজনের উচ্চতা ছিল 144 সেন্টিমিটার, গত বছর ছিল 144 সেন্টিমিটার, এই বছর রজনের উচ্চতা হয়ে গেছে 148.5। তাহলে বলি উচ্চতার পরিমাণ শতকরা কত পরিমাণ হয়েছে? তাহলে দেখো 144 ছিল, 148.5 হয়ে গেছে। তাহলে আমি বলতে পারবো ওর উচ্চতা যে 4.5 সেন্টিমিটার বেড়ে গেছে। তাহলে 4.5 সেন্টিমিটার যে বেড়ে গেছে, কার থেকে বেড়েছে? 144-এর ওপরে বেড়েছে, আর শতকরা বলেছে আমার ওপরে 100। ঠিক আছে, এই দশমিক যদি তুলো তাহলে নিচে হচ্ছে আমার 10 হচ্ছে। এরপর কাটাকুটি করো এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে। তাহলে দেখো একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি ট্রেন স্টেশন একটা স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটা গেছে, প্লাস 160 মিটার প্ল্যাটফর্মে 165 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও গেছে। দেখো পি লিখছি, প্ল্যাটফর্ম মানে পি লিখলাম। তাহলে 165 মিটার দেখো ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে প্লাস 165 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সেকেন্ডে গেছিলো? 18 সেকেন্ডে গেছিলো। এরপরে দেখো কী বলছে, তাহলে বলছে 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ড। তাহলে একটা স্টেশন অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য গেছে প্লাস হচ্ছে আমার স্টেশনের যে দৈর্ঘ্য 120 মিটার, ঠিক আছে, সেটাও অতিক্রম করেছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। এগুলো এরপর দেখো কেটে ছোটো করে দাও। তাহলে দেখো এখানে কিছু না মানে হচ্ছে এখানে মাইনাস, এখানে ছিল প্লাস, এখানেও ছিল প্লাস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমার মাইনাস আর এখানে হচ্ছে আমার মাইনাস হবে। তাহলে দেখো এইটা আমার কেটে দিলাম, এইটা কেটে দিলাম। এরপর দেখো এটা বিয়োগ করো, এটা হচ্ছে আমার দেখো এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 5 এদিকে, আর এদিকে হচ্ছে আমার 4। তাহলে 45 পি। তাহলে 45 মিটার প্ল্যাটফর্ম, এইদিকে হচ্ছে আমার 3। তাহলে 3 সেকেন্ডে সে কতটা গেছিলো? 3 সেকেন্ডে সে গেছিলো 45 মিটার, ঠিক আছে। তাহলে সে যদি 3 সেকেন্ডে, সে বলছে 3 সেকেন্ডে গেছিলো 45 মিটার, সে 3 সেকেন্ডে যদি 45 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যাবে সে 15 মিটার, 1 সেকেন্ডে সে কত যাবে? 15 মিটার। তাহলে ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আমার বলছে ট্রেনের গতিবেগ দেখো কিলোমিটার পার আওয়ারে বার করো। তাহলে কিলোমিটার পার আওয়ার বার করা মনে হচ্ছে আমার, তাহলে দেখো মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে গুণ করো, 18/5 দিয়ে যদি গুণ করো তাহলে 5 দিয়ে এটা কাটো, তাহলে 5 3 15, ঠিক আছে, আর 3 8 54। তাহলে ট্রেনের যে গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। বোঝা গেছে? কোথায় আছে দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, যখনই এরকম দুটো সংখ্যা দেওয়া থাকবে তখন তাদের মধ্য সমানুপাতে বের করতে বলবে, সেটা রুট ওভার দিয়ে লিখবে, ব্যাস আমার কাজ হয়ে গেছে। তাহলে রুট ওভার 1/4 ইন্টু হচ্ছে 1/36, ঠিক আছে। তাহলে দেখো 1/36, এটাকে যদি দেখো আমি লিখতে পারবো এই যে 1/4 যেটা আছে, দাঁড়াও একটু লিখে দিই, 1 গুণিত 1 এবং 4কে লিখতে পারবো আমার 2 গুণিত 2। এরপর দেখো এই যে 1/36কে লিখতে পারবো 1 গুণিত 1 এবং 36কে লিখতে পারবো 6 গুণিত 6। দেখো রুটের ভিতরে যদি দুটো দুটো থাকে তাহলে রুটের বাইরে একটা চলে আসে। তাহলে দেখো এই যে এইটুকুর মধ্যে আমার 1 আর 2 বার হচ্ছে, আর এবং এইটুকুর মধ্যে 1 আর 6 বার হচ্ছে, 1 আর 6 বার হচ্ছে। তাহলে যেটা অ্যান্সার হচ্ছে সেটা 1 আর নিচে হচ্ছে 6 2 12।
তাহলে 1/12 আমার অ্যান্সার হবে কোথায়? দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? যখনই আমার মধ্য সমানুপাতি বলবে সেটাকে রুট ওভার দিয়ে লিখে দেবে। অনেক সময় দেখবে এরকম থাকে, অনেক সময় এই ধরনের একটা কোয়েশ্চেন দিয়ে থাকে যে এরকম দিয়ে থাকে যে 25 এবং 36-এর মধ্য সমানুপাতি বার করো। তাহলে দেখো যে রুট ওভার দিয়ে লিখবে 25 ইন্টু 36 এইটা লিখবে আমার, ঠিক আছে? তাহলে 25 মানে দেখো 5 আর 36 মানে হচ্ছে 6, কারণ রুটের ভিতরে দুটো সংখ্যা তাহলে একটা সংখ্যা বাইরে চলে আসে। তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে আমার 30। তাহলে সেই অনুযায়ী এইটাও করলাম। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি করাবো না, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে যে দুজন দৈনিক মজুরির অনুপাত হচ্ছে 4 এবং 3। তাহলে একজন ধরলাম এ, একজন ধরলাম এ আর পরের জন ধরলাম বি। তাহলে প্রথম জনের দৈনিক যে অনুপাত আছে মজুরির, এক হচ্ছে 4, এক হচ্ছে আমার 3, ঠিক আছে? আচ্ছা বলি তাদের একজন অপরজনের থেকে 9 টাকা বেশি পায়, তাহলে তাদের এগুলো ধরলাম 4x আর 3x। বলি একজন আরেকজনের থেকে 9 টাকা বেশি পায়, তাহলে 4x মাইনাস 3x সমান হচ্ছে আমার 9। তাহলে এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে আমার 9। তাহলে বলছি প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত? তাহলে প্রথম দেখো এক্সের মান যদি 9 হয়, এখানে 4x আছে, তাহলে 4 গুণিত আমার 9, তাহলে 4 নাম 36। তাহলে দেখো এক্সের মানে এখানে 9 পেয়েছিলাম, ঠিক আছে? আমাকে বলছে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত? তাহলে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি হল 4x, এক্সের মান 9 পুট করে দিয়েছি, তাহলে 4 9 36। তাহলে প্রথম জন যে ছিল ওই শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে 36 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, পরপর 7টি যুগ্ম মানে জোড় সংখ্যার গড় হচ্ছে 36। তাহলে যটি সংখ্যা বলবে তটি সংখ্যাকে লিখো। তাহলে দেখো 7টি বলেছে, আমি 7টি লিখলাম, ঠিক আছে? একদম দেখো মিডিল সংখ্যা হচ্ছে এইটা, মিডিল সংখ্যা এইটা, তো তাহলে মিডিল সংখ্যা যেটা সেটা আমার লিখবে। আমার দেখো আমার গড় মানে হচ্ছে তাদের মিডিল সংখ্যাটা, দেখো এখানে আমাকে বলেছে যে 7টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে ওইটা হচ্ছে মিডিল সংখ্যা। আমার গড় মানে হচ্ছে মিডিল সংখ্যা হয়, ঠিক আছে? বলছি তাহলে ওই সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? যুগ্ম মানে জোড় সংখ্যা, তাহলে 36-এর পর জোড় সংখ্যা দেখো 38, 38-এর পর 40, 40-এর পর 42, ঠিক আছে? আর 36-এর আগে হচ্ছে আমার 34, 34-এর আগে 32 আর 32-এর আগে 30। আমাকে বলছে প্রশ্ন বলছে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে এইটা আর ষষ্ঠ সংখ্যা হচ্ছে এইটা, তাদের যোগ করতে বলেছে। তাহলে 72 হচ্ছে, যোগ করলে কত হচ্ছে? 72 হচ্ছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, নাহলে নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসে এই কোয়েশ্চেনটি তোমাদেরকে করানো হবে। বোঝা গেছে? চলো আজকে এখানে শেষ করছি ক্লাসটা।